দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকল ভোর 4টায়। কিছুক্ষণ পরই একটু একটু করে অন্ধকারের অবসান ঘটিয়ে ভোরের আলোয় আলোকিত হয়ে উঠবে চারপাশ। তবে এখনো তার আভাস পাওয়া যায়নি। ঘোর অন্ধকার বিরাজমান প্রকৃতি জুড়ে। সেই অন্ধকার গায়ে মেখেই জঙ্গলের ন্যায় ঘন গাছগুলোর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে আকাশ। কয়েকটি কুকুর ঘুমিয়ে আছে সেখানে। আচমকাই আকাশের আগমন ঘুমের ব্যাঘাত ঘটে তাদের। উঠে দাঁড়িয়ে কয়েকবার ঘেউ ঘেউ শব্দ তুলে স্থান ত্যাগ করে তারা। তবুও খানিকটা দূরে গিয়ে তারা একসাথে ভিন্নভাবে পুনরায় চিৎকার করে তোলে। এই শেষ রাতেও বিপ্লবের আন্ডারগ্রাউন্ড জুড়ে দিনের মতোই লোকজনের চলাচল। লাইটের আলোয় অস্ত্র হাতে টহল দিচ্ছে প্রহরীরা। ঘুম নেই কারো চোখে। ঘুমানো বরাবরই নিষিদ্ধ, কারণ তাদের দিনে ডিউটি ছিল না। রুটিন ও দিন অনুযায়ী কেউ দিনে আর কেউ রাতে আন্ডারগ্রাউন্ড পাহারা দিয়ে থাকে। সবাই একদিন ডে একদিন নাইট এভাবেই দায়িত্ব পালন করে থাকে। তবে আজ আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেই পরিস্থিতি খানিকটা অন্যরকম আন্দাজ করলো আকাশ। চারপাশ জুড়ে নীরবতা বিরাজমান। বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বিপ্লব এখানে উপস্থিত। সেই সাথে এমন কিছু ঘটেছে যা মোটেও সন্তোষজনক নয়, যা ভাবতেই ক্ষীণ সন্দেহ ও কৌতূহল নিয়ে প্রধান কক্ষের দিকে পা বাড়ায় আকাশ। প্রহরীরা দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে আকাশ। দেখে উল্টো দিকে ঘুরে একটা বক্সের দিকে তাকিয়ে আছে বিপ্লব। পেছনে হতেও ভালোভাবে লক্ষ্য করা যায় বিপ্লবের গম্ভীরতার পরিমাণটা। খানিকটা ভ্রু কুঁচকায় আকাশ। ভাইয়ের দিকে এগিয়ে নীরব কক্ষে ধ্বনি তুলে বলে, কি হয়েছে ভাই, কোনো খারাপ সংবাদ? এতটুকু বলেই থেমে যায় আকাশ। দৃষ্টি পড়ে টেবিলে রাখা বক্সের ভেতরে কাটা মাথাটার দিকে। মাথাটা সেই ব্যক্তির যাকে রাজের ভাই রাজু চৌধুরীর কাছে পাঠানো হয়েছিল এবং আদেশ করা হয়েছিল ব্যতিক্রম কিছু ঘটলে রাজু চৌধুরীর মাথা নিয়ে আসতে। কি হয়েছে ভাই, কোনো খারাপ সংবাদ? এতটুকু বলেই থেমে যায় আকাশ। দৃষ্টি পড়ে টেবিলে রাখা বক্সের ভেতরের কাটা মাথাটার দিকে। মাথাটা সেই ব্যক্তির যাকে রাজের ভাই রাজু চৌধুরীর কাছে পাঠানো হয়েছিল এবং আদেশ করা হয়েছিল ব্যতিক্রম কিছু ঘটলে রাজু চৌধুরীর মাথা নিয়ে আসতে। কিন্তু তারই মাথা ফিরে এলো বিপ্লবের নিকট। রাজু চৌধুরীর সম্পর্কে আকাশের যতটুকু জানা, তিনি বিপ্লবের পাঠানো লোকের মাথা বিপ্লবকে ফেরত পাঠানোর মতো দুঃসাহস দেখাবে না। তাহলে কে দেখিয়েছে এই দুঃসাহস? ফ্ল্যাশব্যাক। গতকাল রাত্রে। দুঃখিত ভাই, এই মুহূর্তে ভেতরে প্রবেশ করা নিষেধ আছে। আপনাকে আলোচনা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বিপ্লবের বার্তাবাহককে ভদ্রতার সহিত কথাটা বলল রাজের সাথে আসা একজন লোক। ভেতরে রাজ ও তার ভাইয়ের মাঝে পার্সোনাল আলোচনার জন্য এই মুহূর্তে ভেতরে কারোর প্রবেশ নিষিদ্ধ। যা বিপ্লবের পাঠানো লোকটাকে ভালোভাবে বুঝিয়ে বলেও লাভ হয়নি। জোর করে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয় তাকে। কাজেই ক্ষিপ্ত হয়ে রাজের সেই লোকটার দিকে তাকায় সে। অতঃপর পিস্তল বের করে গুলি চালায় রাজের সেই লোকটার উপর। আচমকাই গুলির শব্দে থমকে যায় আলোচনা। রাজের হাত ও মুখের ভঙ্গি পুরোপুরি থামিয়ে তাকায় দরজার দিকে। দেখে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে কয়েকজন লোক। সবার সামনেই সেই বার্তাবাহক। রাজকে দেখিয়েই পুনরায় পিস্তলটা কোমরে গুজে নিল সে। অতঃপর রাজু চৌধুরীর মুখোমুখি এসে দাঁড়ায় লোকটা। মাঝে একটা কাচের টি টেবিলে। লোকটা এমনভাবে রাজকে উপেক্ষা করছে যেন তার কাছে রাজের তেমন একটা গুরুত্ব নেই। বিপরীতে নিজেকে শান্ত রাখে রাজ, কারণ এই মুহূর্তে লোকটার উদ্দেশ্যে জানাটাও জরুরি। কাজেই নিজেকে স্বাভাবিক করে সামনে থেকে একটা আপেল নিয়ে হেলান দিয়ে বসলো সে। ছুরি দিয়ে দ্বিখণ্ডিত করে নিল তা। অতঃপর মুখে দিয়ে মনোযোগী হয় নীরব দর্শকের ভূমিকা পালনে। নিষেধাজ্ঞা আরোপ থাকা সত্ত্বেও লোকটার আগমন, তার উপর রাজের লোককেই গুলিবদ্ধ করা, আর এখন বাহাদুরি দেখিয়ে বিপ্লবের প্রলাপ শোনানো, সব মিলিয়ে তীব্র ক্রোধে যেন রক্ত মাথায় চড়ে বসেছে রাজের। যার লক্ষ্য করে পাশ থেকে রাজের এক হাত হালকা চেপে ধরে তার ভাই, যার অর্থ মাথা গরম করিস না, এরা বিপ্লবের লোক। ভাইয়ের বাধার অর্থ বুঝতে সময় লাগেনি রাজের। তাকে শান্ত রেখে রাজু চৌধুরী লোকটাকে উদ্দেশ্য করে বলে, আমার উত্তর স্পষ্ট, যা বলার তা আগেই বলে দিয়েছি। বিপরীতে খানিকটা এগিয়ে যায় লোকটা। টি টেবিলে পা রেখে পিস্তল হাতে খানিকটা ঝুঁকে দাঁড়ায় সে। অতঃপর বলে, দুঃসাহসিক সিদ্ধান্ত। তোমার ভাইয়ের মতো তুমিও যদি মহান বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নাও, তাহলে দাপন করার জন্য কেউ লাশ খুঁজে পাবে না তোমার। টেবিলের উপর স্থির রাখা লোকটা সেই পায়ের দিকে নজর ছিল রাজের। তার উপর লোকটার এমন কথা এবার অনেকটাই ক্ষিপ্ত করে রাজকে। লোকটার দিকে চেয়ে শান্তস্বরে বলে, হয়তো তোমার শেষ দিন সম্পর্কে তুমি অবগত, যার কারণেই তখন থেকেই প্রলাপ বকছো। বলেই উঠে দাঁড়ায় রাজ। লোকটা তার দিকেই পিস্তল তাক করতেই রাজ সেই হাতটা মুচকে ধরে অন্য হাতে থাকা ছুরিটা গলায় বসিয়ে দেয় তার। অতঃপর শান্তস্বরে বলে, বিপ্লবের এমন গলাবাজি অনেক আগে থেকেই শুনে আসছি। সে এতটাই সৎসাহসী হলে পুরুষের মতো সামনে এসে দাঁড়াতো, আড়াল থেকে এভাবে চামচা পাঠাতো না। বিপরীতে লোকটা আতঙ্কিত দৃষ্টিতে রাজের দিকে আর চোখ চেয়ে বলে উঠে, বিপ্লব সম্পর্কে ধারণা নেই তোমার। তার এই নীরবতার জবাব খুব বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এখন আমি এই বাড়ি থেকে জীবিত বের না হলে পরবর্তীতে বিপ্লব এই বাড়িটাই তোমাদের মাথার উপর আছড়ে ফেলবে। ভয় করো সেই মহান বিপ্লবের ক্রোধকে, যাকে এত বছরেও কেউ থামাতে পারেনি। তাকে তোমরাও পারবে না। পাশ থেকে রাজু চৌধুরীও এমনটা না করার জন্য অনুরোধ করছে রাজকে। তবে সহ্যের সীমা পেরিয়ে যায় রাজের। সাই করে একটানে দ্বিখণ্ডিত করে ফেলে লোকটার গলা, যার রক্ত ফোঁটা ছিটকে পড়ে রাজু চৌধুরীর মুখেও। নিস্তব্ধ হয়ে যান তিনি। বাকি লোকগুলো রাজের দিকে অস্ত্র তাক করতেই ক্ষিপ্ত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকায় রাজ। থমকে যায় লোকগুলো। পরিস্থিতি তাদের নাগালের বাইরে বুঝতে পেরেই অস্ত্র ফেলে দুই হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ে তারা।
কারণ আত্মসমর্পণ করা ব্যক্তিকে রাজ কখনোই হত্যা করবে না, এটা তাদের অজানাও নয়। বিপ্লবের প্রতিক্রিয়া কি হবে তা ভাবতেই ধপ করে পুনরায় সোফায় বসে পড়েন রাজু চৌধুরী। রাজ এক নজর তার দিকে চেয়ে বলে, ভয় শব্দটা দাসত্বের প্রথম ধাপ। যে এই শব্দটাকে পরিত্যাগ করতে অক্ষম সে কখনোই দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারে না। বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায় রাজ। দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখে তার গুলিবদ্ধ লোকটাকে ধরে কয়েকজন ব্যস্ত হয়ে পড়েছে। রাজ তাদেরকে সরিয়ে লোকটাকে কোলে তুলে নিয়ে বলে, ধৈর্য ধরো, কিছু হবে না। বলেই লোকটাকে নিয়ে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় রাজ। সেই সাথে দুজনকে নির্দেশ দেয়, লোকটার মাথা বিপ্লবের নিকট পাঠিয়ে দাও আর বাকিদের বন্দি করে নিয়ে আসো, তবে আঘাত করবে না। কাটা মাথাটার দিকে চেয়ে একটা শ্বাস ছেড়ে আকাশ। ধীরে ধীরে এসব তার কাছে বিরক্তিকর মনে হতে শুরু করেছে ইদানিং। হৃদয়ে ক্লান্তি অনুভূত হয় খুব। নীরবতার অবসান ঘটিয়ে পাশ থেকে বিপ্লব বলে, শায়েখ আবদুল্লাহর খবর কি? রাজ কি তার মৃত্যুর খবর পেয়েছে? বিপরীতে আকাশ খানিকটা চুপ থেকে অতঃপর বলে, হ্যাঁ, আশা করি খবর পেলে রাত শীঘ্রই সেখানে পৌঁছে যাবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে। আপাতত ঘুমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নিলয়কে রাখা সেই কক্ষের দিকে এগিয়ে যায় আকাশ। ভেতরে প্রবেশ করেই দেখতে পায় একজন লোক পায়ের বুট দিয়ে খোঁচাচ্ছে তাকে। ক্লান্তিতে নিলয়ের চোখ লেগে আসলেও লোকটার জন্য ঘুম ছুটে যাচ্ছে বারবার। লোকটার দিকে চেয়ে চলে যেতে ইশারা করে আকাশ। চলে গেল লোকটা। আকাশ হাতে করে নিয়ে আসা পানির বোতল থেকে কিছু পানি ছিটিয়ে দেয় নিলয়ের মুখে। চোখ মেলে আকাশকে দেখেই উঠে বসতে চায় নিলয়, তবে হাত পা বাঁধা থাকায় ব্যর্থ হয় সে। যা লক্ষ্য করে আকাশ নিজেই ধরে উঠে বসায় তাকে। নিলয় একবার চোখ মুখ কুঁচকে নিয়ে অতঃপর বলে, কেন এসেছো? প্রিয় বন্ধুর খবর নিতে। আকাশের এমন উত্তরে খানিকটা হাসি পায় নিলয়ের, তবে সে হাসল না। গম্ভীর বলে, আগেই বলেছি তোমরা আমার থেকে কিছুই পাবে না, তাহলে আমাকে মেরে ফেলছো না কেন? তোমার মরার জন্য এত তাড়া কিসের বন্ধু? তারা নয়, আমার পেছনে অযথাই সময় নষ্ট করছো তোমরা। তুমিই করছো তা। বিপ্লবের প্রস্তাব গ্রহণ করলে তোমার এই দশা হতো না, অধিক ক্ষমতাধর হতে, ঠিক যেমনটা সামনে তুষার হতে চলেছে। আচমকাই তুষারের নাম শুনে খানিকটা বিস্মিত হয় নিলয়। ভ্রুকুচকে বলে, মানে খুব সহজ। তুষার বুদ্ধিমত্তার সাথেই তার পথ বেছে নিয়েছে। নিলয় বলল, আর আমাকে তা বিশ্বাস করতে বলছো? আকাশ বলল, তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছুই যায় আসে না। তুষার ও রাজ এখন পরস্পর শত্রু, আর তুষারও এখন বুঝতে পেরেছে জীবন কারোর জন্যই থেমে থাকে না। যা অন্তত তোমারও বোঝা উচিত ছিল। যার ভরসে এত কষ্ট সহ্য করছো সে রাজ কি তোমাকে উদ্ধার করতে সক্ষম? শুনো, বিপ্লবের কোনো বন্দীকে আজ অব্দি কেউই অন্ধকূপ থেকে নিয়ে যেতে পারেনি, আর সেটা রাজও পারবে না। কাজেই তোমার সিদ্ধান্ত নিয়ে আরো একবার ভাবা উচিত। বলেই উঠে দাঁড়ায় আকাশ। পা বাড়াতে চেয়েও থেমে গিয়ে ফের বলে, আর হ্যাঁ, শীঘ্রই তুষারের সাথে তোমার সাক্ষাৎ হবে। তখন আশা করি নিজের চোখকে অবিশ্বাস করবে না। ভালো থেকেও সে অবধি। আবার দেখা হবে। এদিকে আকাশের দেওয়া সময় প্রায় শেষের দিকে। আলো ফুটতে শুরু করেছে। চারপাশটা পরিষ্কার হয়ে গেলেই গাড়িটার আর কোনো খোঁজ মিলবে না। কাজেই ঠিক বেঠিক বিবেচনা করতে সক্ষম না হয়েও একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে আরোহী। যেভাবেই হোক মায়ের সাথে সাক্ষাৎ করতে হবে তার। এরপর কি হবে তার কোনো নিশ্চয়তা নেই। যা হওয়ার হোক, যেভাবেই হোক মাকে খুঁজে বের করতেই হবে তার। ইদানিং সকালের হালকা কুয়াশা যেন শীতকালের পূর্বাভাস। হালকা কুয়াশা বললেও ভুল হবে। গাছের পাতা চুয়ে পড়ার মতো এই কুয়াশা, যা রাতের শেষাংশকে শীতল করে তোলে কিছুটা। সেই শীতলতাকে গায়ে মেখে বাড়ির পেছন দিক দিয়ে নীরবে বেরিয়ে আসে আরোহী। চারদিকে দৃষ্টি রেখে খুব সাবধানেই পা ফেলছে সে, কারণ বাড়ির গার্ডদের দৃষ্টিতে ধরা পড়লে রাজের অনুমতি ব্যতীত আর বাইরে বেরোনোর উপায় নেই। এটা তার অজানা নয়। তাছাড়া গেট দিয়ে স্বাভাবিকভাবে বের হলেও বিষয়টা অল্প সময়ের মাঝেই জানাজানি হয়ে যাবে। আর আকাশ বলেছিল মাকে জীবিত দেখতে চাইলে গোপনীয়তা রক্ষা করতে হবে। কাজেই এই বিকল্প পথ বেছে নিতে হয়েছে তাকে। তবে বাড়ির প্রাচীর পেরিয়ে বাইরে আসতেই আচমকা হুডি পরা কেউ সামনে আসতেই হচকচিয়ে উঠে আরোহী। আবছা আলোয় চেহারা বোঝার উপায় নেই। চিনে ওঠার আগেই একটা রুমাল চেপে ধরে সেই অগন্তক। মুহূর্তে জ্ঞান হারায় আরোহী। মাথা ঢেকে রাখা টুপিটা সরিয়ে নেয় তৃষা। অতঃপর ইশারা করতেই একটা গাড়ি এসে থামলো পাশে। একজন লোকের সাহায্য নিয়ে আরোহীকে গাড়িতে তুলে নেয় তৃষা। অতঃপর তাদের উদ্দেশ্য করে বলে, যেখানে বলেছি সেখানে নিয়ে যাবেন তাকে, তারপর রাজভাইয়ের কাছে খবর পৌঁছে দিবেন। সবটা বুঝে গাড়ি নিয়ে চলে গেল লোকগুলো। দেওয়ালের পাশ ঘেঁষে থেকে গেল তৃষা ও আরেকজন লোক। লোকটার হাতে একটা ড্রোন ও একটা খাতা। এই মুহূর্তে এর কাজ কি লোকটার নিজেরও অজানা, তবে তৃষাই আনতে বলেছিল এসব। গাড়িটি চোখের আড়াল হয়ে যেতেই পাশের লোকটার দিকে তাকায় তৃষা।
তার হাতে থাকা সেই ড্রোনের দিকে চেয়ে বলে, আলো ফুটলেই আকাশের পাঠানো সেই গাড়িটি স্থান ত্যাগ করবে। সেই গাড়িটি কোথায় যায় এবং সেখানকার লোকগুলো কোথায় যায় তার সবটাই বের করতে হবে। আপাতত গাড়িটা স্থান ত্যাগ করার আগ অব্দি তার উপর নজর রাখতে হবে। বলেই লোকটাকে নিয়ে আকাশের বলা সেই স্থানের দিকে পা বাড়ায় তৃষা। গাড়ির উপর ড্রোন উড়িয়ে সেই গাড়িটার গন্তব্য বের করতেই কতটুকু সক্ষম হবে তা জানা নেই তৃষার, তবে হতাশ হবে না, এটাই তৃষার দৃঢ় বিশ্বাস। সেই সাথে রাজের ফোনে সেন্ড করে দিল গতকাল লুকিয়ে তোলা সেই পিক দুটো। অতঃপর নিজের ফোন বন্ধ করে প্ল্যানের উপর মনোযোগী হয় সে। এদিকে তড়িঘড়ি করে শাইখ আব্দুল্লাহর বাড়িতে এসে উপস্থিত হয় রাজ। সকাল সকাল দরজায় পরপর টোকা পড়তেই দরজা খুলে দেয় শাইখ আব্দুল্লাহর সাথে থাকা সেই ছেলেটা। রাজ তাকে উপেক্ষা করে ছুটে গেল ভেতরে। শাইখ আব্দুল্লাহ তখন রং চায়ে লেবু চিপাতে ব্যস্ত। রাজকে অস্থিরতা নিয়ে তার কাছে ছুটে আসতে দেখেই লেবুটা একপাশে রেখে রাজের দিকে তাকান তিনি। রাজের অস্থিরতা কারণটা আন্দাজ করতে পারছেন খানিকটা, কাজেই হালকা হাসিতে রাজের দিকে চেয়ে বলে, হে আল্লাহর বান্দা, দেখে খুব বেশি অস্থির মনে হচ্ছে তোমাকে। চেহারায় হতাশার ছাপ। হঠাৎ কেন তোমাকে এমন হতাশায় গ্রাস করে নিল? বিপরীতে খানিকটা নীরব রইল রাজ। একটা স্বস্তির শ্বাস ছেড়ে শান্ত করে নেয় নিজেকে। অতঃপর বলে, এক মুহূর্তের জন্য তারা আমাকে হতাশায় ডুবিয়ে দিয়েছিল, বলতে পারেন আশাই ছেড়ে দিয়েছিলাম। হালকা হাসির ছাপ ফুটে উঠে শাইখ আব্দুল্লাহ চেহারায়। আরেকটা কাপে রাজার জন্য চা ঢেলে নিয়ে বলে, নিরাশ হয়ে না, দুঃখিত হয়ে না, তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সূরা আল ইমরান 139। আয়াতটি পরেই চায়ের কাপটি বাড়িয়ে দিল রাজের দিকে। স্বাভাবিকভাবে চায়ের কাপটি হাতে তুলে নেয় রাজ, তবে চোখে মুখে অস্বাভাবিক ভাবটা এখনো স্পষ্ট, কারণ কিছু সময় আগেও সম্পূর্ণ নিরাশ হয়ে পড়েছিল রাজ, কিন্তু এখন তা কৌতূহলের রূপ ধারণ করেছে। আকাশ কেন শাইখ আব্দুল্লাহর মৃত্যুর খবর দিয়ে তাকে জীবিত রেখে গেল? ফ্ল্যাশব্যাক। নামাজ শেষ হওয়া অবধি শাইখ আব্দুল্লাহর দিকে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল আকাশ। তীব্র সিদ্ধান্তহীনতায় গুলি চালাতে সক্ষম হয়নি আর। শাইখ আব্দুল্লাহ সালাম ফিরানোর পরই পিস্তল নামিয়ে দেয় আকাশ। খানিকটা ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে, আপনি মৃত্যুকে ভয় করেন না? মুহূর্তেই উত্তর দিল না শাইখ আব্দুল্লাহ। খানিকটা সময় নিলেন তিনি। অতঃপর আকাশের দিকে ফিরে বসতেই আকাশ ফের বলে, আমি চাইলেই এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারত, তবুও কিভাবে স্বাভাবিক আছেন আপনি? আকাশের প্রশ্নের বিপরীতে তিনি এবার বলেন, জন্ম মৃত্যু আল্লাহর পক্ষ হতেই নির্ধারিত, কোনো মানুষ চাইলেই সেই সময়টা পরিবর্তন করতে পারে না। আর আমরা মৃত্যুর জন্য বাঁচি, যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যেতে হবে, শুধুমাত্র তার সময়টাই অনিশ্চিত। ভয় পেলেও একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতটুকু বলেই থামেন তিনি। বিপরীতে আকাশকে নীরব দেখে ফের বলে, আর আপনি মৃত্যুকে ভয় করেন? খুব। আকাশের সহজ উত্তর। খানিকটা সময় নিয়ে ফের বলে, ইদানিং এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে খুব। মাঝে মাঝে মনে হয় আজ আমার মৃত্যু হলে সামনের দিনটা কেমন হবে আমার। আকাশের মুখে এমন কথাই কিছু একটা বুঝে নিয়ে হালকা হাসলেন তিনি। অতঃপর বলে, এখানে বসুন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোটই হব, আমাকে তুমি করে বললেই বরং আমি খুশি হব। আচ্ছা বসো। বসলো আকাশ। শাইখ আব্দুল্লাহ উঠে পাশের রুমে গেলেন। আকাশ বসে রইল নীরব হয়ে। কিছু সময় অতিবাহিত হতেই পুনরায় ফিরে আসেন তিনি। আকাশের দিকে বাড়িয়ে দিলেন এক গ্লাস দুধ। খানিকটা অস্বস্তি বোধ করলেও কি বুঝে তা হাতে তুলে নিল আকাশ। শাইখ আব্দুল্লাহ ফির বসলেন তার সামনে। আচমকাই তার এমন আচরণে খানিকটা অবাক হয় আকাশ। দুধের গ্লাসটার দিকে ভালোভাবে লক্ষ্য করে চুমুক দেওয়ার আগ মুহূর্তেই চোখে পড়ে একটা ছোট ভাসমান সাদা চুল। মুহূর্তেই মুখ সরিয়ে নেয় আকাশ। শাইখ আব্দুল্লাহর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তিনি বলেন, কোনো সমস্যা? আকাশ উত্তর না দিয়ে দুধ থেকে সেই সাদা চুলটা আলাদা করতেই তিনি ফের বলেন, এমন কিছুর জন্য দুঃখিত, দাও আমি চেঞ্জ করে নিয়ে আসি। বলেই হাত বাড়ান তিনি। বিপরীতে তাকে এক হাতের ইশারায় থামায় আকাশ। সেই গ্লাসে চুমুক বসিয়ে সবটা শেষ করে নিল সে। অতঃপর বলে, সমস্যা নেই, এটা খুব বেশি কিছু ছিল না। বিপরীতে নীরব রইলেন শাইখ আব্দুল্লাহ। খানিকটা সময় নিয়ে বলেন, এটা ছিল তোমাকে ঘিরে আমার সকল প্রশ্নের উত্তর। তার এমন কথায় আকাশ খানিকটা অবাক হয়ে বলে, তা কেমন? শাইখ আব্দুল্লাহ তার দিকে চেয়ে বলে, তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি, তবুও দুধে সাদা চুল রাখাটা আমার ইচ্ছাকৃতই ছিল, যার মাঝ থেকে তুমি তা খুঁজে বের করতে সক্ষম হয়েছ। অর্থাৎ তুমি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি। চট করে আমার দিকে তাকানোটা ছিল তোমার রাগ ও ক্রোধ। আমি ভেবেছিলাম তুমি এটা আর পান করবে না, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করলে তুমি। অপচয় না করে তা পান করাটা ছিল তোমার বিনয় ও শ্রদ্ধা। অর্থাৎ এটা ছিল কঠোর তুমিটার বিপরীতে লুকিয়ে থাকা তোমার অপর সত্তা। শাইখ আব্দুল্লাহর কথার মানে বোঝার চেষ্টা করে আকাশ। অতঃপর বলে, আপনাকে আমার শত্রু হিসাবে বিবেচনা করলেও আপনার প্রতি কোনো ক্রোধ কাজ করছে না আমার, কারণ তুমি সেই ব্যক্তি যে এখনো নিজেকেই চিনতে পারোনি। এমনটা হওয়ার কারণ কি আপনি বলতে পারেন? আকাশের প্রশ্নের খানিকটা নীরব রইলেন তিনি। অতঃপর শান্তস্বরে বলে, কারণ তুমি নিজেকে খুঁজে বেড়াও অসৎ পথে, নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াও অর্থ, ক্ষমতা ও অহংকারে। কখনো কি একবারের জন্য ভেবেছিলে আল্লাহ তোমাকে কোথা থেকে সৃষ্টি করেছিল এবং কোথায় ফিরে যাবে? হয়তো করনি, কারণ যে এই চিন্তাটা নিজের মাঝে রাখতে পারে তার মাঝে কখনো অহংকার বাসা বাঁধতে পারে না। আকাশ একইভাবে তাকিয়ে রইল তার দিকে। তিনি ফের বলে, শুনো বাবা, তুমি একজন মুসলিম, তুমি মহান আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত। তুমি তোমার আল্লাহ ও রাসূলের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করো না।
এখন তোমার যা আছে তা কেবলই এই জীবনের জন্য আল্লাহর পক্ষ হতে পরীক্ষা মাত্র। যে এই পরীক্ষার উত্তীর্ণ হবে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে মহা পরিদান রয়েছে। অন্যথায় আল্লাহ নিজেই বলেছেন, আমি অবশ্যই অবিশ্বাসীদের দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। হয়তো তুমি এসব আগেও অনেকবার শুনেছো, কিন্তু অনুভব করতে পারোনি বলেই তুমি নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলেছো। নীরব রইল আকাশ, খানিকটা ভেবে অতঃপর বলে, আপনার কথাগুলো ধারালো, তবুও রাগ হচ্ছে না আমার, কারণ আপনি মিথ্যে বলেননি। আমি সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছি। ক্ষমার অযোগ্য এমন কোনো পাপ বাকি রাখিনি। শুধুমাত্র অধিক ক্ষমতাধর ও বিজয়ী হওয়ার নেশায় তুমি অনেক লড়াই করেছো। তবে সত্যিকার অর্থে বিজয়ী কারা জানো? যারা নিজের খারাপ সত্তাকে পরাজিত করতে সক্ষম হয়, যা হাজারটা যুদ্ধ জয় করার থেকেও কঠিন। কিভাবে নিজের খারাপ সত্তাকে পরাজিত করব আমি যতবারই নিজেকে বের করার কথা ভাবি, ততবারই আমার খারাপ সত্তা আমাকে আরো ভয়ঙ্করভাবে জড়িয়ে ফেলে। আমার জন্য কোনো ভালো পথ অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না। আকাশের এমন কথায় একটা শ্বাস ছাড়ে শায়েখ আব্দুল্লাহ। অতঃপর তার দিকে চেয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, অর্থ তাদের পথে নহে যারা ক্রোধ নিপীড়িত ও পথভ্রষ্ট। এই তিনটা আয়াতকে হৃদয়ের গভীর থেকে অনুভব করবে, তাহলে সৃষ্টিকর্তাই তোমাকে অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবেন। বিপরীতে চোখ বুজে একটা ভারী শ্বাস নিল আকাশ। অতঃপর তা ছেড়ে শান্তস্বরে বলে, আপনার কথাগুলো খুব আকৃষ্ট করেছে আমায়। আপনাকে মারতে এসেও এই মুহূর্তে কিছু সময় আপনার সাথে কাটাতে ইচ্ছা হচ্ছে খুব, কিন্তু এই মুহূর্তে আমার হাতে সময় নেই। আবার আসার ইচ্ছা হলে আমার জন্য কি আপনার দরজা খোলা থাকবে? অবশ্যই। উঠে দাঁড়ায় আকাশ। শায়েখ আব্দুল্লাহ থেকে বিদায় নিয়ে বলে, আমার মতো পাপী মনে হয় না কখনো এই পথ থেকে মুক্তি পাবে। তবুও আপনার উপদেশগুলো মনে রাখার চেষ্টা করব। যদি কখনো ইচ্ছা হয় সেদিন আবারও ফিরে আসবো আপনার কাছে, বলেই বের হওয়ার প্রস্তুতি নেয় আকাশ। বের হওয়ার মুহূর্তে শায়েখ আব্দুল্লাহ তার দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠে, যদি কখনো আমার সাথে তোমার দ্বিতীয়বার দেখা করার ইচ্ছা হয়, তখন তোমার হৃদয় হবে একটা শিশুর ন্যায় কোমল ও অত্যন্ত দুর্বল। আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুক। বিপরীতে কিছু বলল না আকাশ। হালকা মাথা নেড়ে সেই ঘর থেকে বেরিয়ে যায় নীরবে, কারণ নিজেকে খুব বেশি ক্লান্ত মনে হচ্ছে আজ। আসসালামু আলাইকুম। পর্বটা এখানেই শেষ করছি। আমার নাক পুরোপুরি বন্ধ হয়ে আছে, এই কারণে প্রতিটা বাক্যের উচ্চারণ করতে আমার সমস্যা হচ্ছে। আমার মনে হয় না আমি কোনো উচ্চারণ স্পষ্টভাবে করতে পারছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।